দ্যাটস রাইট। বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরতের এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, মানে আমাদের তৃতীয় অতিথি, সেকেন্ড সেশনের প্রথম অতিথি আর কি তিনি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, আমি মোহাম্মদ বাইজিদ আলম। আমি এসেছি ধানমন্ডি থেকে। আমার হোম টাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীরই একটা ঘটনা আজকে শেয়ার করব। চলুন শুনে আসি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো ওইখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাত্রের বেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লোভে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে। তারপর আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাঘটা, আর মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি, ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালাইয়া বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই। উনি আবার পীর টাইপের ছিল, মুরিদ করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটাতে বিরাম থাকে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করত। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায়, মারাত্মকভাবে উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারেনি। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারেনি। তারপরের দিন, তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখে। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই, বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না। এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয়, তখন যেভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেম ভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল। তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই,
তার মধ্যে আমার এক চাচা ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচার বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়, কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে, কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যেই জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশ লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে ওনার গ্যাস ম্যাচ ছিল, ওইটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে, আর উনি যতটুক সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায়, এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে ওই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এগুলারে। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে পাই তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরেই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তো আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা, ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টের হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে রাসেল ভাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা আমি জনি, ঢাকার মোহাম্মদপুর বলছি। আমি ভূতপ্রেমের খুব পুরনো একজন শ্রোতা। আমি পার্সোনালি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে খুব ভয়ও পাই। আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো, আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের আজকে শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার হজে হয়ে যাওয়া একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ভূতপ্রেমের উপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড। কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করে শুনি। ইভেন তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধু এটার জন্যই। মানে আমি কোথাও যদি কোনো কাজে যাই, কোথাও ধরেন উত্তরে যাচ্ছি, মোহাম্মদপুর থেকে বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর নিয়ে মুভ করতে হইলে আমার কানে হেডফোন উইথ আপনার এই ভূতের।
তো আমার মনে কি আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি ছাড়া আসলে কিছু করতে ভালো লাগে না, কারণ শুনতেছি চালাইতেছি। হ্যাঁ, আমার বাচ্চা স্কুল থেকে আমার আনতে হয়, তখনও আমি এটা শুনি চালাই আর কি। তো হোয়াট এভার, আমি ঘটনা চলে যাই। ঘটনা হচ্ছে 2018 সালের সেপ্টেম্বর মাসে, এই মাসেই আমি হজ থেকে রিটার্ন করবো। আমার হজ আল্লাহ খুব সুন্দরভাবেই পালন করি। তো বেসিক্যালি যারা হজে গেছে তারা দেখবে যে হজের মক্কার ঠিক পিছন সাইডটা বাইতুল মুআল্লা যে কবরস্থানটা, ওইখানে আমার হোটেল ছিল। তো হোটেলকে ওইখানে ফন্দুক বলে। তো ওইখানে মূলত আমার হোটেলটা একটু পুরনোই ছিল, কিন্তু প্রত্যেকটা হোটেলে সেন্ট্রাল এসি এবং আপনার লিফট তো থাকবেই। তো আমারটাও অ্যাজ ইউজুয়াল খুব ভালো কন্ডিশন ছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যখন আপনি হোটেল থেকে মুভ করবেন, দেখবেন প্রচুর পরিমাণের বিড়াল আপনার আশেপাশে আছে। কুকুর রেয়ার, কুকুর দেখা যায় না বললেই চলে, কিন্তু বিড়াল অনেক অনেক বিড়াল। তবে এদের কোনো ময়লা আপনি রাস্তায় পাবেন না। তো হোয়াটএভার এইভাবে চলতেছিল। আমি পুরো হজে প্রায় 46 days আমি এখানে ছিলাম। এর মধ্যে আমি বিড়াল নিয়ে আসলে ওইভাবে ইয়ে করি নাই, কারণ হ্যাঁ, বিড়াল নিয়ে আমার একটু সমস্যা আছে, আমার একটু অ্যালার্জি আছে। একদিন আমি আমার যে মোয়াল্লেম, যে আমাদের গাইড আর কি, তাকে জিজ্ঞেস করলাম। তাকে মামা বলতাম, ওর নাম হচ্ছে মামুন। আমি হোটেলের নামটা বলবো না, কারণ যেহেতু ওনার ব্যবসা। তো ওনার হোটেলের সামনে প্রচুর বিড়াল, আমি আপনাকে ছবি পাঠাবো। তো এই বিড়ালগুলো রেগুলার বসে থাকতো, যখন নামাজ পড়ে আসতাম, দিন হোক সকাল হোক সবসময় বসে থাকতো। কিন্তু আমি কখনো তাদের তাড়াও করিনি, তাদের কখনো ভাগানোর চেষ্টাও করিনি। তাই কিনা মাও জিজ্ঞেস করলাম, এত বিড়াল এখানে, তো মাঝে মাঝে আমার ভয় লাগে। তো এর মধ্যে যেটা হলো, মাও বললো কখনোই বিড়ালগুলোকে আপনি এমন কিছু করবেন না যাতে ও ব্যথা পায়। তো এমনি কিউরিয়াসিটি নিয়ে একদিন জিজ্ঞেস করলাম, মামা আসলে ঘটনাটা কি কারণে আসলে এটা আপনি আমার বললেন? উনি বললো যে এটা আসলে এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর এখানে, ঠিক আছে? এখানে মানুষ জিন থাকে, বেরোনোর উপরে থাকে। তো অত ভুল করে যদি আপনি কোনো ভুল কাজ করে ফেলেন, আর যেহেতু হজে আসছেন, কেউ যেন ব্যথা না পায় সে আপনি চিন্তা ভাবনা করতে হবে। তো ঠিক আছে, ভালো কথা। তা আমার মনে আসলে একটু কিউরিয়াসিটি ছিল, যে একটা ভয়ও ছিল যে কিভাবে এটা দেখা যায় বা জানা যায় আরো কিছু। কারণ আমি ভূত ফিল্ম শুনি অলমোস্ট 7-8 বছর তো হয়েছি আমি শুনি, কিন্তু আমি রাতে শুনি না, আমি ডাউনলোড করি সবসময় শুনি। কারণ দিনের আলোতে আমার একটু ভয়টা লাগে না ওরকম। রাতে শুনলে আমার ওই রাতও খুব কষ্ট হয়, এবং আমার রাতগুলি স্ক্যারি হয়ে যায় আসলে, সত্যি কথা যেটা বলতে। তো এই হিসেবে আমি চলে আসবো আমার সেপ্টেম্বরের 4 তারিখে, 6 তারিখে বাংলাদেশে ল্যান্ড করার কথা। তো 4 তারিখ আমি চলে আসবো। 4 তারিখ আমি নামাজ পড়তে যাবো, তাহাজ্জুদের নামাজ। যারা মক্কায় গেছেন বা হজে গেছেন তারা জানেন যে সৌদিতে মক্কায় কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান হয়, কিন্তু ইয়ে হয় না, এরকম জামাত হয় না। তো আমি মূলত সবাই ওই টাইমে 3টার মধ্যে উঠে যায়, তা আমিও রেগুলারের মধ্যেই উঠে গেলাম ওই টাইমে। তো ওঠার পরে আমি প্রথমে তাকিয়ে বাম পাশে তাকালাম, তাকায় দেখলাম যে 2জন লোক আমার পাশে দাঁড়ায় আছে, আর আমার রুমটা খুব অন্ধকার। আমি আমার রুমের ডিসক্রাইব একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাটে যদি আপনি ঢুকলে একটা কমন স্পেস থাকে, তারপর ডান পাশে রুম, বাম পাশে রুম, আর ঢুকলে যে জায়গাটা সেটা হচ্ছে সিঁড়ি ঢুকলেই একটা বেসিন পড়ে, একটা বাথরুম পড়ে। তারপর বাম পাশে আমার অ্যাটাচ বাথরুম সহ একটা রুম ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল, যেহেতু আমি একটু হেলদি অ্যান্ড আমি আমার ক্যাটাগরিটা একটু ভালো ক্যাটাগরি ছিল, যার কারণে আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল। তো আমি রাতে ভয় পাই, এই জন্য রুমের লাইটটা কেউ জ্বালা দিত না। আর যারা আমার সাথে থাকতো তারা ম্যাক্সিমাম একটু বয়স্ক, আর আমরা 5 জন ছিলাম এক রুমের ভেতরে। তো এরকম যে রুম দিয়ে ঢুকার পরে আমার ওই কমন স্পেস থেকে বাম দিকে ঢুকলেই আমার রুমটা, ঢুকিয়ে প্রথমে বাম পাশে বাথরুমের বরাবর একটা বেড, তারপরে একটা বেড, ঠিক দরজার উল্টা কর্নারে এসির নিচে আমার বেডটা। তো রুমগুলো খুব বড়, অ্যাপ্রক্স আপনার 300 স্কোয়ার ফিট তো হবেই, 300 স্কোয়ার ফিটের রুম। তো এখানে সিঙ্গেল বেড থাকে। তো আমি বেডে শুলে ধরেন
আমি রাত্রে দরজাটা খোলা রাখতাম যাতে ঘরটা একটু আলোকিত থাকে, এবং ওই দরজার সাথে সাথে আমি বাথরুমের লাইটটা জ্বালাই দিয়েও বাথরুমের লাইটটা দরজাটা একটু খোলা রাখতাম। তো যদি কেউ এই আলোর মাঝখানে দাঁড়াইতে, অবশ্যই আসল ভাই আমি বুঝতে পারবো যে কয়জন বা কে দাঁড়াইছে। হয়তো চেহারা দেখতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট তাদের ছায়াটা তো বুঝতে পারবো। তো আমি আমার মনে হলো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি শফি গিয়ে। তো আমি নর্মালি তাকাইলাম, তাকাই দেখলাম যে দুজন দাঁড়ায় আছে। তো আরেকটা কথা বলে নিয়ে আসলে আমার এখানে টোটালি এই 46 ডেজ আমার ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছে, বাট কারণ ওই যে 3 ঘন্টা একটা ডিফারেন্স থাকে, এই জন্য খুব কষ্ট হয়েছে। তো আমি ঘুরে তাকাইলাম, তাকাই দেখলাম যে দুজন লোক দাঁড়ায় আছে এবং আমার দিকে মুখ করে, মানে আমার দিকে মুখ করে তাকায় আছে। তা আমি প্রথম মনে করলাম যে হয়তো আমাকে ডাকতে আসছে তাহাজ্জুদ নামাজের জন্য। তো ওইখানে দুজন দাঁড়াই আছে, তো আমি তাদের দেখে তারা যদি ডাকতেছে না, রুমটা অন্ধকার, তাদের আমি অবয় দেখতেছি, তো মনে করলাম হয়তো এখন সময় হয় নাই, এই জন্য ডাকতেছে না, সময় হলে আমার টিকি রাখ দিবে। তা আমি তাদের দেখে উল্টে উড়ে গেলাম, দেওয়ালের দিকে মুখ করলাম। মুখ করার পর সাথে সাথে আমি চিন্তা করলাম, মানে আমার সেকেন্ড রাউন্ড আমার মাইন্ড কাজ করা শুরু করলো যে যদি তারা আমার ডাকতে আসে রুমের লাইট জ্বালানো কেন। তো এটা চিন্তা করে আমি তাকাইলাম, তাই দেখলাম দাঁড়ায় আছে। তো রুমটা অন্ধকার, আর স্বাভাবিক আমার রুমে যেহেতু সব ম্যাক্সিমাম 5 জনের মধ্যে 3 জনই বয়স্ক, সেক্ষেত্রে তারা অবশ্যই রুম তো লাইট জ্বালাবি। কিন্তু দেখলাম যে ওরা দাঁড়াই আছে। তখন আমি প্রথমবার জিজ্ঞেস করলাম কে, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কে, তৃতীয়বার আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি চিৎকার দিয়ে উঠলাম। চিৎকারটার সাথে সাথে আমি আমার রুমে যারা ছিল তারা সব উঠে গেল। উঠলো, উঠে আমার জিজ্ঞেস কি স্যার কি স্যার, আমার নাম আসল নাম হচ্ছে আরিফ, ডাক নাম জনি। তো আমার জিজ্ঞেস যে হ্যাঁ আরিফে কি হয়েছে, আমি বললাম না ভাই কিছু হয় নেই, মনে হয় তার যদি আমার সময় হয়ে গেছে। না মাত্র তো 2টা বাজে, আরো 1 ঘন্টা আছে ঘুমান। তো আমার মাথায় কাজ করতেছিল যে ওটা কে ছিল, লাইট জমা পরে কিছুই নেই। তো এটা আমি আর কাউকে বলি নেই, কারণ আমার সাথে যারা থাকে তারা হয়তো ভয় পেতে পারে, এই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তো এটাই ছিল আমার ঘটনা আসল ভাই। যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ লিসেনার। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমার আরো অনেক ঘটনা আছে, আমি আপনাকে জানাবো। আল্লাহ হাফিজ। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরতের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভূত এফএমে, এবং আশা করছি যারা শুনছেন আমাদেরকে এনজয় করছেন, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো। এবং মানে ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে বলে আপনি সবকিছু ভালো বলবেন না, অবশ্যই আপনার অবশ্যই জানানোর রাইট আছে যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমাদের সাথে আরো অনেকে এখন আছেন, দেখতে পাচ্ছি জিল্লুর রহমান আছেন আমাদের সঙ্গে, এবং আবরার আহমেদ রিসাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমজি শহীদুল্লাহ আছেন, আমাদের সাথে সোহাগ আকন্দ আছেন, আমাদের সাথে মইনুর সাগর, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবু সাহিদ জোভান রহমান আমাদের সাথে আছেন, আধি রহমান আমাদের সাথে আছেন, মইনুর সাগর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুনায়েদ উদ্দিন আছেন আমাদের সঙ্গে, ইসরাত জাহান, এছাড়াও শিকদার সাদিকুর রহমান জিহাদ লিখেছেন আই এম লিসনিং ফ্রম টাঙ্গাইল। এছাড়াও আমাদের সাথে আছেন শাহরিয়ার সুমন আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে মহাতাসিন সেহেনা মহাতাসিন সেহানুক রাকাত, ওকে, আমাদের সাথে আছেন আবরার আহমেদ, এছাড়া আমাদের সাথে আছেন ফারহান রহমান, মারগুব এম রশিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নীল রাজ, হাবিব মাসুম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অন্তু কুমার, এছাড়া আমাদের সাথে আছেন অনিকেত প্রান্তর আসিফ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় সহ আরো অনেকে।
এটা পড়ছিলাম রেডিও ফুর্তির পেজ থেকে, আমাদের যে ভূত এফএম এর যে পেজ, সেখানেও আপনারা অনেকে আছেন এবং আমি আশা করব যে সেখান থেকে আমরা কিছু পড়ে ফেলতে পারবো। আমাদের সাথে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন,